সুপ্রিয় দর্শক, আমি মুস্তফা দানিশ স্বাগত জানাচ্ছি আজকের সম্পাদকীয়তে। আজকের বিষয় কর ব্যবস্থার আস্থা অনাস্থা, আর এ নিয়ে আলোচনার জন্য আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন বদিউর রহমান, সাবেক চেয়ারম্যান জাতীয় রাজস্ব বোর্ড, মাঝখানে আছেন মোহাম্মদ আব্দুর রাজ্জাক, সদস্য কর প্রশাসন ও মানব সম্পদ ব্যবস্থাপনা জাতীয় রাজস্ব বোর্ড, এবং ওই প্রান্তে আছেন মনিরুল হুদা, প্রেসিডেন্ট বাংলাদেশ ট্যাক্স ল ইয়ার্স অ্যাসোসিয়েশন। তবে আলোচনা শুরুর আগেই চলুন দেখে নিই এখনকার প্রধান সংবাদগুলো। দুদকের দুর্নীতির মামলায় কক্সবাজারের সংসদ সদস্য আব্দুর রহমান বদির 3 বছরের কারাদণ্ড, 10 লাখ টাকা জরিমানা। ব্রাহ্মণবাড়িয়ায় হামলার আগে 2 সমাবেশেই উস্কানিমূলক বক্তব্য দেন চেয়ারম্যান মেম্বাররা। ক্ষতিগ্রস্তদের অভিযোগ, কাউকেই ছাড় দেওয়া হবে না, আশ্বাস আওয়ামী লীগ নেতাদের। প্যাকেজ ভ্যাট পুনর্বহাল ও হয়রানি বন্ধের দাবিতে ব্যবসায়ীদের ধর্মঘট, রাজধানীতে দিনভর দোকানপাট বন্ধ, সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ কামনা। রাজধানীর শ্যামপুরে বিআইডব্লিউটি এর উচ্ছেদ অভিযান, তবে মোটা অঙ্কের টাকা দিয়ে পার পেল অনেকেই, অভিযোগ ভুক্তভোগীদের। মার্কিন নির্বাচনে জনপ্রিয়তার দৌড়ে নাটকীয় পরিবর্তন, সবশেষ জরিপে এগিয়ে রিপাবলিকান প্রার্থী। নারীদের চেহারা নিয়ে মন্তব্য করায় হিলারির তোপের মুখে ট্রাম্প। প্রতি বছরই আগে তো এটা সেপ্টেম্বর ছিল, এখন নভেম্বর মাস আসলেই কিন্তু কর নিয়ে একটা কথা ওঠে, বা আমরা কিভাবে কর দিচ্ছি, আমাদের দেশে কি পরিমাণ কারা কারা রিটার্ন দাখিল, কতজন মানুষ রিটার্ন দাখিল করে। তো সবসময় একটা কথা খুব প্রচলিতভাবে চলে আসছে যে আমাদের এই করদাতার সংখ্যা এত কম কেন। আপনি কি এনবিআর এর লাইভ মেম্বার সাহেবের কাছে এটা বলবেন না আমাকে বলবেন? আপনি যেহেতু আপনি ভালো করে জানেন সিস্টেমটা, উনি বলবেন, আমরা জানতে চাইবো যে ওনার কাছ থেকে আমরা সহজ সরলভাবে পাটিগণিতীয়ভাবে বলি যে 16 কোটি মানুষের দেশে, তো 16 কোটি তো ছোট বাচ্চা বৃদ্ধ সবগুলো মিলিয়ে হয়, তাতে ধরেন গড়ে এক পরিবার বা টোটাল ধরতে গেলে 4 জন করে হলে 4 কোটি হয়। সেই ক্ষেত্রে কমপক্ষে অন্তত 2 থেকে 2.5 কোটি নিবন্ধিত হওয়ার একটা গ্রহণযোগ্য হিসাব হলে ভালো মানানসই হয়। তো হয় না। আমি এটার পিছনে যেটা লক্ষ্য করেছি, একটা হইল প্রথম দিকে আপনার প্যাট্রিয়টিক ভ্যালুসটা, সেন্স অফ প্যাট্রিয়টিজম আমাদের স্বাধীনের পর পর স্বাধীনতার মধ্যে ছিল, কিন্তু নিজের অর্থনীতি গড়ার জন্য এটা ওটা কাজ করেনি, রিভার্স ছিল। কারণ আমাদের প্রথম অর্থনীতিটা ছিল স্বাধীনতার পরে সাহায্য নির্ভর। আপনি যদি 72-73 বাজেটের দিকে যান, দেখবেন সেই বাজেটটাই সাহায্যের উপর নির্ভরশীল ছিল। তো এমনি ওয়ার বন্ড ওয়ারেন্টন দেশ হিসাবে সেই সময় এই দিকটাতে নজর আসেনি। আর একটা নেতৃত্বের ব্যাপারটা, পলিটিক্যাল নেতৃত্বের মধ্যে ইন্টারনাল রিসোর্সেস মোবিলাইজ করে উঠার চাইতে তখন কিন্তু বৈদেশিক সাহায্যের উপরে বেশি ছিল। এই যে এখন যিনি অর্থমন্ত্রী, তিনি তখন ভালো ভিক্ষুকের চরিত্রে ছিলেন, ইআরডি সেক্রেটারি ছিলেন নাম করা। এখন ইআরডি সেক্রেটারিদের মধ্যে জাদরেল সেক্রেটারি তিনি হইতেন, যিনি প্যারিস কনসোর্টিয়াম থেকে বেশি ভিক্ষা আনতে পারতেন এই গ্রুপগুলোতে, সেদিকে জোর বেশি ছিল। এটা একটা কারণ ছিল। আর দ্বিতীয় কারণটা হইল, আমি যেটা লক্ষ্য করছি সেটা হইল আমাদের মানসিকতার মধ্যে সবসময় কি পাই কি দেব এটা কাজ করেছে। প্যারাডাইমটাই ছিল এরকম যে আমি যে ট্যাক্স দেব বা কর দেব, আমাকে কি দে। কেউ এইটুক ভাবে না যে এইটুক পাচ্ছি, এইটুক সরকার কার থেকে নিয়ে দিয়েছে। সরকার তো একটা অ্যাবস্ট্রাক্ট আইডিয়া, এটা আমরা টাকা দিই একটা প্রতিনিধিত্বের মাধ্যমে। সেই ধারণাটা এখনো মানুষের মধ্যে আছে, অনেক শিক্ষিত মনের মধ্যেও আছে। কালকে এক অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক শিক্ষক সাহেব ছিলেন, তিনি চট করে বললেন যে হার ম্যাজেস্টিস কাস্টম সার্ভিস বা বাইরের আমেরিকার উদাহরণগুলো দিলে, এটা টক শোতে অনেকে এত আতেলভাবে কথা বলেন,
আমাদের ইতিহাসটা কয় বছরের, আমরা স্বাধীন হইলাম কবে, আর আমেরিকার কবে, সে 200 বছর পার হয়ে গেল, ব্রিটিশ কবে, যার সাম্রাজ্যে সূর্যাস্ত যায় না। তাদের সিস্টেমের মধ্যে প্রথমেই গেলে দেখা যাবে তারা ট্যাক্সের আগে পরিষেবাটা বলে, সার্ভিস বলে, যে শিশু কিভাবে, নিজে কিভাবে, দরকার হলে বিয়ের সময়ও কিভাবে ঋণ পাবে। এখানে চট করে এগুলা দিয়ে আমাদেরকে হেয় করতে চায় অনেকে, কিন্তু আমরা যেটুক উঠি সেটা দেখতে হবে। থার্ড পয়েন্ট দেখেন, একটা গিয়ার অফ টেক অফ পয়েন্টটা কখন আসলো, এটা প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে আমি যখন 2006-07 গেলাম, তখন আমাদের টোটাল রাজস্ব বাজেট হইল 36,000 কোটি টাকা। আপনি হিসাব করেন স্বাধীনতার পর থেকে 6-7 কিন্তু 36 বছরই, 71 থেকে 30 ওখানে 36 বছর, তাহলে গড়ে 1,000 কোটি টাকার মধ্যে হয়। কিন্তু তারপরে যে টেক আপটা হইল, টেক অফ পয়েন্টে আমরা গেলাম 36,000 থেকে আমি 43,850 কোটি, 17% গ্রোথে আগালাম। কিন্তু অ্যাকচুয়াল গ্রোথ হয়ে গেল আরো অনেক বেশি, 47,000 কোটির উপরে। এই যে একটা রানওয়ে থেকে টেক আপে গেল, তারপরে দেখেন এখন 2,02,000 কোটিতেও তো চলে যাচ্ছে। আমরা এখন মোটামুটি আশাজনক আগাচ্ছি। তারপরও পার্শ্ববর্তী ছোট্ট দেশ, কর জিডিপি রেশিও নেপালের চাইতে আমাদের অবস্থা খারাপ। টোটাল জিডিপির হয়তো 2.5%, 3% করের মধ্যে আসে। এটা হয় টোটাল জিডিপির গ্রোথটা বেশি হয়ে গেলে সে তুলনায় যদি আমরা আগাতে না পারি, তখন এটা রেশিওটা এমনি কমে যায়। আমার মনে হয় ড্রাইভটা এক জায়গায় বেশি হচ্ছে। আমি সে সময় এটা থেকে বেরোতে চেষ্টা করেছিলাম, এবং আমি সেটাই করতে চেয়েছিলাম যে যিনি ট্যাক্স দিচ্ছেন আপনি দেখবেন তাকেই শুধু বেশি লেবু চিপার মতো চিপতে চায়। মানসিকতা রাজস্ব বোর্ডের এখনো এটা থেকে সুইচ ওভার হয় নাই। আপনার র্যান্ডম স্যাম্পল বলেন, অডিট বলেন, যিনি দিচ্ছেন তার উপর চাপ বেশি যায়, কিন্তু টোটাল যিনি দিচ্ছেন না তাকে নেটে আনার প্রচেষ্টাটা তুলনামূলকভাবে কম, অনেক কম। কারণ আমি যখন শুধু ব্যাটের ব্যাপারে একটু ড্রাইভ দিলাম, যে একটা প্যাকেজে ছোট রিটেইলার্সদেরকে, কিচ্ছু না, শুধু ছোট ছোট একটু টেকনিক, এগুলো চেয়ারম্যানের উপর নির্ভর করে। ওই ইংলিশ রোডে ওখান দিয়ে হাঁটে আসলাম, কয়েকটা দোকানের সাইনবোর্ড থেকে নাম টুকিয়ে আসলাম, এনে এদিক থেকে কয়টা নিলাম, কারণ থেকে ওই দিক থেকে কয়টা নিলাম। আসলে আমি চিনি না ওরা কতটুকু কি দিল না দিল, কিন্তু ওদের অ্যাসোসিয়েশন দেখে বললাম যে আচ্ছা আপনাদের তালিকাটা বের করেন তো, এনার তালিকাতে উনি কি ভ্যাট রেজিস্ট্রেশনে আছেন কিনা। ওই যে ওই জায়গার ইংলিশ রোডের নাম্বার সহ ঠিকানা বলতেছি, তারপরে যায় কারণ বাজারে এই দোকানটা আছে কিনা, নীলক্ষেতের এই দোকানটা আছে কিনা, তারা তখন ভরকে গেল। তারপর থেকে শুরু হইলো যে আপনার সবাই রেজিস্ট্রেশন শুরু হলো। ড্রাইভটা দৃশ্যমান হতে হবে। জরিপটা, কর জরিপ একটা অংশ আছে, উইং আছে, এই জরিপের মধ্যে বাইরে এক্সপানশনটা বেশি হলে, যেটা বললো ইউনিয়ন লেভেলে যাচ্ছে, উপজেলা লেভেলে যাচ্ছে, এটাতে আমার মনে হয় একটা ভালো রেজাল্ট আসবে। আচ্ছা, এবার তো সরকারি কর্মকর্তা অনেক বেড়ে যাবে মানে আপনাদের ইয়াতে। আর উনি যে কথাটা বললেন যে ড্রাইভের জায়গাটাতে আমাদের, যে আপনি এর আগে একটু আগে যেটা অফ দ্য রেকর্ড বলছিলেন যে আমাদের আসলে এটা হওয়া উচিত এতজন, উনিও বললেন, কিন্তু হচ্ছে না। সেটা কি আমাদের শুধুমাত্র কি আমাদের অবকাঠামোগত অবস্থার কারণে, বা আমাদের লোকবলের অভাবের কারণে, না আমাদের, উনি বললেন যে মানসিকতারও পরিবর্তন হচ্ছে না, অথবা কিছু লোক আছে যারা এটাকে হাইড করার চেষ্টা করছে? এখানে স্যার যেটা বলেছেন যে আমাদের যে অর্থনীতি আছে, সেই অর্থনীতিতে আমাদের 2 কোটির মতো লোক বা 2.5 কোটির মতো লোকের ট্যাক্স, নিবন্ধিত ট্যাক্স পেয়ার হওয়ার কথা। বিষয়টা আসলে তাই। আমরা যদি অর্থনীতির গতি প্রকৃতি পর্যালোচনা করি তাহলে বিষয়টা তাই দাঁড়ায়। কিন্তু প্রকৃতপক্ষে আমাদের দেশে নিবন্ধিত করদাতার সংখ্যা খুবই কম। সেটা আজকে পর্যন্ত আমাদের নিবন্ধিত করদাতার সংখ্যা 23.5 লক্ষ। তো সেইখানে এই 23.5 লক্ষটা কিন্তু খুব বেশি না, এবং এটা আশানুরূপও না। আমরা মনে করি যে এই সংখ্যা আসলেই 1-1.5 কোটি 2 কোটি হওয়া উচিত। তো আমরা যেটা জানি যে আমাদের করদাতার সংখ্যা কিন্তু অনেক বেশি। আমরা যদি মনে করেন বাংলাদেশে যে ব্যাংকগুলি আছে, শিডিউল ব্যাংকগুলি, সেখানে যারই একটা ব্যাংক অ্যাকাউন্ট আছে তার কাছ থেকে কিন্তু ট্যাক্স কেটে নেওয়া হচ্ছে, কিন্তু সেই প্রত্যেকটা ট্যাক্স অ্যাকাউন্টদারই কিন্তু নিবন্ধিত করদাতা না। এখন প্রশ্ন হচ্ছে কর সহজে কেউ দিতে চায় না, সবাই চায় যে কর এর থেকে দূরে থাকতে। এক ধরনের কর ভীতি আছে, আবার অনেকে কর হাইড করতে চায়, এটাও সত্য। তা আমরা এই কর ভীতি দূর করার জন্য আমরা চেষ্টা করছি, বিভিন্ন জায়গায় রাজস্ব সংলাপ করছি, এবং মানুষের কর সংস্কৃতিকে লালন করার জন্য বিভিন্ন কর্মপদ্ধতি, আমরা কর্মকৌশল ব্যবস্থা নিচ্ছি, এবং এর মধ্যে এই আয়কর মেলা কিন্তু একটা অন্যতম। আমরা কিন্তু গত বছর 150টি জায়গায়, অর্থাৎ 86টি উপজেলা এবং 64টি জেলায় আমরা আয়কর মেলা করেছিলাম, এবারও তাই।
আমরা সারা দেশব্যাপী এই আয়কর মেলার মাধ্যমে জনগণকে সচেতন করে তুলতে চাচ্ছি এবং তাদেরকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি যে স্বেচ্ছায় তারা যেন কর দিতে আসে। এবং আমরা দেখছি যে আমাদের এই ড্রাইভগুলির কারণে কিন্তু মানুষের স্বেচ্ছা পরিপালন একটু বাড়ছে, সেলফ কমপ্লায়েন্স সেটা কিছুটা বাড়ছে। পাশাপাশি আইনের মাধ্যমেও কিন্তু কিছু কমপ্লায়েন্স বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। যেমন ধরুন, আমরা এই গত অর্থ বছরে অর্থ বিলের মাধ্যমে একটা আইন করা হয়েছে, পেরোল ট্যাক্সের কথা বলা হয়েছে, যে গুরুত্ব দেওয়া হয়েছে খুব, যে সরকারি, আধা সরকারি এবং স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলি আছে তাদের 16,000 টাকার উপরে যাদের বেতন ভাতা পান তাদের কম্পালসারি টিআইএন নিতে হবে এবং রিটার্ন দিতে হবে। এবং এইটার ফল কিন্তু আমরা পাচ্ছি। আমরা দেখছি যে আমাদের এ পর্যন্ত গত জুন থেকে আজকে পর্যন্ত প্রায় 3.5 লক্ষের মতো নতুন নিবন্ধিত হয়েছে। তার অধিকাংশই কিন্তু এই পেরোল ট্যাক্সের আওতাভুক্ত করদাতা। তা আমরা যদি দেখছি যে এইবার মেলার ফলাফলও যদি আমরা দেখি, নতুন করদাতার সংখ্যা কিন্তু অনেক ভালো। যেমন আজকে মেলার দ্বিতীয় দিন, আজকে পর্যন্ত কিন্তু আমাদের প্রায় 12,699 জন নতুন টিআইএন নিয়েছে। এই সংখ্যাটা কিন্তু দ্রুত বাড়বে, কারণ গতকালকে আমাদের মেলা হয়েছে 21টি জায়গায়, আজকে হয়েছে 51টি জায়গায়। আমরা কিন্তু একসাথে সবগুলি মেলা করতে পারছি না, কারণ মেলা করতে গেলে আমাদের প্রচুর জনবলের প্রয়োজন হয়। একসাথে কিন্তু আমরা সব জায়গায় আমাদের সেই জনবলকে ডেপ্লয় করতে পারি না। তো সেই কারণে আমাদের মেলার শেষ পর্যন্ত হয়তো আমরা একটা আশানুরূপ ফল পাবো, যে গত বছর যেখানে 1,61,000 লোক কর দিয়েছিল, আমরা সেটা মনে করি এই বছর সেই সংখ্যাটা 2-2.5 লক্ষ মতো হতে পারে। আর নতুন টিআইএনের সংখ্যা গত বছর, এই স্যার আমাকে একটু আগে দেখালেন যে এখানে 10,000-এর মতো লেখা আছে নতুন টিআইএনের সংখ্যা। সেই নতুন টিআইএনের সংখ্যা কিন্তু আজকে 2 দিনেই 13,000-এর মতো, 12,699 হয়ে গেছে। ট্রেন্ড কিন্তু খুব ভালো। এখানে একটা প্রশ্ন আমি মেম্বার সাহেবের সাথে যেটা আগেও আলাপ করছিলাম, এই যে ক্রোড়পত্রটা বের করা হইল, তাতে আয়কর মেলার 6টি আয়কর মেলার যে সাফল্যের হিসাব সবগুলো ভালো, কিন্তু একটা জায়গায় এই যে নূতন টিআইএন ইটিআইন ইস্যুর বেলায় প্রথম 10-এ 5,000 হইল, 11-তে 10,000 হইল, তারপরে 12-তে 16,000 হইল, না 13-তে যাইয়া 86,000 হইল, কেমন 87,000 হইল, কিন্তু চট করে 14-তে 26,000-এ নেমে গেল, 15-তে মাত্র 10,000-এ আবার চলে আসলো, অর্থাৎ 15 আবার সেই ব্যাক টু দ্য প্যাভিলিয়ন। এটা কোথাও প্রিন্টিং মিস্টেক হলো কিনা? এটার একটা কারণ আছে। আমরা যে বছর 86,000 হয়েছে সেই বছরই কিন্তু নতুন টিআইএন চালু করা হয়েছে, ইটিআইএন চালু করা হয়েছে, সেখানে কিন্তু পরিমাণ আছে, ওটা বাড়লো, কিন্তু পরের দিকে এরকম বেশি কমে গেল কেন? কারণ নতুন আপনি বলছেন যে গত 2 দিনে কিন্তু আপনার 12,000 হয়ে গেছে। হ্যাঁ, সারা বছর ধরে খুঁজে পাচ্ছেন তাহলে 15 সারা বছর না, ওটা মেলার 7 দিনের ফল। আমি মেলাটাই বলতেছি, মেলাতে 2015-তে মাত্র 10,000 চলে আসলো, এটা কোথাও ভুলটুল হইল কিনা সংখ্যা, সেটা আমার কাছে একটু সন্দেহজনক মনে হচ্ছিল আর কি। এটা স্যার একটু ভেরিফিকেশনের ব্যাপার আছে। তবু আমি বলছি যে নতুন টিআইএনের সংখ্যা কিন্তু আস্তে আস্তে কমে গেছে, কিন্তু এখন আবার বাড়বে। কারণ হলো এই বছর পেরোল ট্যাক্সের যে করদাতা নতুন 16,000 টাকার উপরে যাদের বেতন ভাতা আছে, তারা কিন্তু এই বছর প্রায় অনেকেই, সবাই কিন্তু যেহেতু বাধ্যতামূলক করা হয়েছে, সেটা অনেকে চলে আসবে। সুযোগ যেহেতু পেয়ে গেলাম, কারণ আমরা তো মরা মানুষ, জীবন্ত লোক যখন পেয়ে গেলাম, আমি থাকতে একটা চেষ্টা করতেছিলাম যে অভ্যাসটা করানোর জন্য প্রথমে যে 10% সেই যে আগের থেকে চলে আসে, এটা খুবই ন্যাক্কারজনক মনে হয়, শব্দটা অপ্রিয় বললাম, যে একটা মানুষকে অভ্যস্ত করার জন্য প্রথমে 5% একটা স্ল্যাব কি বিবেচনা করা যায় না? আমি বারবার বলে আসতেছিলাম যে যারা কম আসবে প্রথমে 10%, শতে 10 টাকা, আর 2.5 লাখ টাকা তো আচ্ছা গতবার বাড়াইলে বাড়ায় নাই, আপনি 5% একটা স্ল্যাব যদি করতে পারেন, সেটা না করে প্রগ্রেসিভ রেটে 20টাকে 30%-এ নিয়ে গেছে, সেটা না নিলেও 25, কিন্তু 5% একটা স্ল্যাব শুরুতে যারা আসবে ছোটখাটো তাদেরকে এনকারেজ করা, যে আপনি শুরু করেন। এখানে আমি এই বিষয়টা, ঠিক আছে, আমরা 5% যদি মানুষের কমপ্লায়েন্স লেভেলটা যদি হাই হতো, অর্থাৎ যার যা আয় আছে সেটাই যদি ডিক্লেয়ার করতো, তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা লোয়ার লেভেলে 5% করতাম, তাহলে হয়তো খুব ভালো ফল পাওয়া যেত। একটা টেলিফোন আছে, আমরা দেখি দর্শক উনি কি বলতে চাচ্ছেন। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমার নাম নাজিয়া বিনতে আজাদ, আমি ধানমন্ডি থেকে বলছি। জি, আমার প্রশ্নটা মিস্টার মনিরুল হুদাকে। জি জি, আয়কর মানুষ দিতে চায়, কিন্তু ভয় ভীতিতে আয়কর দিতে পারে না।
জি। এই ব্যাপারে কি কিছু করা যায়? আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, এবার আসেন, উনিও বলেছেন সবাই কর দিতে চায় না। কেন চায় না কর দিতে? সমস্যাটা কোথায়? সমস্যাটা হচ্ছে এখানে আমরা আয়কর ভীতি একটা বলে থাকি আর কি। এটা আজকে আমাদের মাননীয় সদস্য কর ভীতির কথা বলেছেন। আসলে প্রসিজিওরটা এরকমই যে এত জটিলতা, এত প্রতিবন্ধকতা, যেমন একটা আপনাকেও বলি, স্বনির্ধারণী আয়কর জি। দেওয়ার যে আমাদের সুযোগ করা হয়েছে, এটা করা হয়েছিল এই জন্যে যে যে দেবেন রিটার্নটা উনি নিজেই অ্যাকসেপ্ট করে নেব। জি। তাতে অফিসারদের যে বাড়তি সময়টা থাকবে, এই সময়টা তারা বড় ফাইলে করতে পারবে। কিন্তু এখন এই যে স্বনির্ধারণের কথা বলছি, এখানে বলা নেই যে ডিসিটিরা অডিট করবেন। যিনি অ্যাসেসমেন্ট করবেন তাকেই বলা যে কোন কোনটা তুমি অডিট করবা, তুমি বেছে দাও। এখানে কিন্তু অনিয়ম সৃষ্টি হয়েছে এখান থেকে বাছাই করা। ওখানে তো বাংলাদেশের কনসেপ্টে যদি কোনো সুযোগ কাউকে দেওয়া যায়, তাহলে সে কিভাবে নেবে এটা তো আর এক্সপ্লেইন করার প্রয়োজন হয় না। তা এই ভয়ভীতি ওখান থেকে শুরু হচ্ছে। স্বনির্ধারিত যারা দিচ্ছেন তারা কিন্তু ওইখানে হয়রানি হচ্ছেন, তাদেরটা সিলেক্ট করছেন ডিসিটি। তা আমরা বলছি যে ওখানে ডিসিটি অ্যাসেসমেন্ট করবেন, সিলেক্ট করবেন বোর্ড, জাতীয় রাজস্ব বোর্ড। এটা আইনে বলা আছে, কিন্তু জাতীয় রাজস্ব বোর্ডটা ওনাদের ঘাড়ে ছেড়ে দিয়েছেন। আবার এই অডিটের পরে যে অ্যাসেসমেন্টগুলো আসে, ডিসিটিরা কিন্তু ফ্রিলি অ্যাসেসমেন্ট করতে পারে না, এত প্রতিবন্ধকতা। সেখানে তার কর্মকর্তার অ্যাপ্রুভালের একটা বন্ধকতা দেওয়া হয়েছে। ফাইলগুলোর অর্থোডক্সের নামে আবার অন্যভাবে দেখা হচ্ছে 120, 93, এইরকম নানানভাবে যে প্রশাসনিক আইনের ছত্রছায়ায় অনিয়মগুলো হচ্ছে, এই জন্যই কিন্তু করদাতারা আসতে পারছেন না। আর আমি যেহেতু আইনজীবী, আমি বলছি যে আমাদের সঙ্গে তাদের ইন্টারাকশনটা বেশি। আমরা জানি যে কোথায় কি হবে। যখন দেখা যায় যে জাতীয় রাজস্ব বোর্ড করেন, করদাতাদের সঙ্গে না করে তাদের সংগঠনগুলোর সঙ্গে কথা বলছেন, তারা কি করে বুঝবেন এটা? দি ওয়্যারার নোজ হোয়ার দ্য শু পিঞ্চেস। আমি এখানে জিনিসটা বুঝতে পারি। তো আমাদের প্রাক্তন চেয়ারম্যান সাহেব একটা কথা বলেছেন, জরিপের কথা। আমিও কিন্তু ওনার সঙ্গে স্ট্রেস দিই যে এই জরিপটা সুষ্ঠুভাবে হচ্ছে না। আইন আছে যে অল লয়ার্স তারা ট্যাক্স দেবেন, অল ডক্টরস ট্যাক্স দেবেন, কিন্তু এদেরকে পার্সু করা হচ্ছে না। এদেরকে যদি পার্সু করা হতো তাহলে কিন্তু অটোমেটিক্যালি অনেক করদাতা বেরিয়ে আসতে পারতেন। এই যে প্রশ্নটা করলেন, আসলে কিন্তু এটা ভয়ভীতির কারণেই এগোতে পারছে না জিনিসটা। তো যখন আমরা জানছি যে এটা হচ্ছে, আমরা খালি হালতাসন করছি যে 12 লক্ষ লোক ট্যাক্স দিচ্ছে, 13 লক্ষ ট্যাক্স দিচ্ছে, তো কেন দিচ্ছে এইটাতে কিন্তু আমরা যাচ্ছি না। এটাতে যদি যেতাম তাহলে ডেফিনেটলি এটা বাড়তো। এই প্রতিবন্ধকতা যদি না থাকে, যারা পুরনো করদাতা আছে তারা কিন্তু কর বেশি দেবেন। অ্যাকচুয়ালি লয়ার্স আমরা বোধহয় 25% কেস রিপ্রেজেন্ট করি ইন বাংলাদেশ। 75 কারা করে? এই অদৃশ্য মানব কারা? তারাই কিন্তু এই কর ফাঁকিতে সহায়তা করছেন। কিন্তু এটা বেশিরভাগ সময় লয়ার্সদের ঘাড়ে বলা হয় যে তারা কিন্তু ইয়ে করছেন। না, আমরা তো জাস্ট 25%। আমি 25% বলছি কেন? যে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনে কত ওকালতনামা ব্যবহার করা হয়েছে যদি সেটা বলা যায়, আর কত করদাতার অ্যাসোসিয়েশন, তাহলে কিন্তু জিনিসটা পরিষ্কার হবে। তো বহিরাগতদের হস্তক্ষেপ এখানে আছে যারা কর ফাঁকির জন্য সহায়তা করে। আর এই সার্ভে, আপনি যে বহিরাগতার কথা বললেন মনির ভাই, এটা কি ধরনের বহিরাগতা? এটা বলতে গেলে যারা এর সঙ্গে সম্পৃক্ত আছেন তারাই বহিরাগত। আমি বলছি যে আদার দ্যান ট্যাক্স লয়ার্স, আমি তাদের বহিরাগত বলছি আর কি। 75% তারা করে। এতে যদি এনবিআর এর যোগ সাজস থাকে, তাদেরকে উনি বহিরাগত হিসেবে এখন আমি এত না, এইটা আসলে উনি যেটা বলতেছেন যে এটা সর্বক্ষেত্রে কিন্তু তা না। আমরা দেখেছি যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে রিপ্রেজেন্টেশনরা লয়ারদের পক্ষ থেকে আসে, জিজ্ঞাসা করা হয় যে একটা ফাইল যদি কমপ্লেন হয়, আমরা দেখি যে ওই ফাইলে একজন লয়ারের উকালতনামা আছে। পরে দেখা যায় আসলে কিন্তু লয়ার এই কেসটা করে না, করে হয়তো কোনো স্টাফ। তার মানে এখানে লয়ারদেরও কিন্তু একটা যোগ সাজস আছে যে স্টাফের কেন উকালতনামা দিবে তাইলে সে। এই ধরনের বিষয়ে কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা অভিযোগের মাধ্যমে আমরা তদন্ত করারও চেষ্টা করেছি। তবে আমি এই যে কথাগুলি উনি যেটা বলছেন, এটা যে একেবারে অবাস্তব তাও না, এরকম ঘটনা ঘটে, দুই পক্ষের মধ্যেই ঘটে। তবে আমরা চেষ্টা করছি এই ঘটনাগুলি যাতে না ঘটে। আপনারা হয়তো দেখেছেন যে গতকালকে আমাদের আয়কর মেলার প্রথম দিন, উদ্বোধনী দিনেই আমরা ট্যাক্স অনলাইন সিস্টেমটা আমরা অটোমেশন যেটা বলে ট্যাক্স অটোমেশন,
সেটা ওপেন করা হয়েছে। এবং এই ট্যাক্স অনলাইন সিস্টেম চালু হওয়ার ফলে গতকাল থেকেই আমরা যে কোনো করদাতা কিন্তু ঘরে বসেই তার রিটার্ন জমা দিতে পারবে। এক্ষেত্রে কোনো লয়ার থাকুক বা নাই থাকুক, সে কিন্তু তার রিটার্ন ঘরে বসেই জমা দিতে পারবে। তো এই যে ঘরে বসে জমা দিতে পারবে, তো সেই ক্ষেত্রে তো সব ক্ষেত্রে তো উকিলের কাছে যাবে না যে তার ট্যাক্স রিটার্নটা নিজে পূরণ করতে পারে, সেই দিয়ে দিবে। পাশাপাশি এই যে উনি যেটা বলছেন যে হয়রানি বা অডিট করা হয় বা বিভিন্ন ধরনের করা হয়, মানে এটা আমি এই জিনিসগুলি কিন্তু শুনছি। থাকবে না। কারণ আমরা সিস্টেমের মধ্যে যখন চলে যাব, আমার সিস্টেমে বলে যাবে কোন কেস অডিট হবে, কোনটা অডিট হবে না। আর উনি একটা কথা বলছেন যে ডিসিটিরাই তো অডিট করবে, কারণ অডিট করার অ্যাসেসমেন্ট করার মালিক যেহেতু ডিসিটি রিস্ক ফ্যাক্টরগুলি অ্যানালাইসিস করে কি কি রিস্ক ফ্যাক্টর আছে একটা রিটার্নের মধ্যে, সেইগুলি অ্যানালাইসিস করে বোর্ডে পাঠানো হয়। বোর্ড তখন এগুলি বিচার বিশ্লেষণ করে অনুমোদন দিয়ে থাকে। তবে এটার যে মিসইউজ হয় না তাও না, মিসইউজও হচ্ছে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম মোহাম্মদ হানিফ, আমি ফেনী থেকে বলছি। আমার প্রশ্ন আব্দুর রাজ্জাক সাহেবের নিকট। আমি 5 তলা মালিকের মালিক। আমি গত 5 বছর কর দিই। আপনি গত 5 বছর ধরে আপনার কি ইটিআই নাম্বার আছে, না আপনি কোনোদিনই এটার মধ্যে ছিলেন না? আছে, আমার ইটিএন নাম্বার করছি। এখন আমি আপনাকে প্রশ্নটা বলি, আমি একটা বাড়ির 5 তলার মালিক। আমি কমপ্লিট করছি গত বছর, কিন্তু আমি যখন কর দিতে যাই তখন আমি যদি নতুন ভাবে বলি আমাকে এটা ট্যাক্স ফেল করার পরে যদি আমাকে গত 5 বছর কেন ট্যাক্স দিই নাই এই হিসাবে যদি আমাকে বলে, আমি কি নতুন ভাবে ট্যাক্স দিতে যাব? আমাকে যে হয়রানিটা যে শুরু করছে গত 5 বছরের আমার 30 লাখ টাকার দেখে, আমি এখন কোন দিকে যাব? জি, আমার কথা বুঝছেন? ঠিক আছে। উনি যেটা ঠিক বলছেন আছে, যে 5 বছর ধরে আমি দেই না, 5 বছর কারণ বলছে আমি যখন যদি আমাকে বলে যে 5 বছর আগে থেকে টাকা পেমেন্ট করা আরম্ভ করো, মানে উনি ওই ধরনের কথা না, একটা বাড়ি তৈরি করতে সময় লাগে, ঠিক আছে, মানে নিলাম আমরা কয়েক বছর সময় লাগে। বাড়িতে তার যে বিনিয়োগটা হলো, হয়তো কর্মকর্তা ওই বিনিয়োগের ব্যাখ্যা চাইবে যে আপনি প্রতি বছর যে অ্যামাউন্টটা আপনি ইনভেস্ট করেছেন এটার সোর্সটা কি আপনি ব্যাখ্যা করেন। সোর্সটা যদি তাকে ট্যাক্স দেওয়া কোনো ট্যাক্স ইনকাম হয় তাহলে তার কোনো সমস্যা করবে না। আর ট্যাক্স এক্সাম্পটেড ইনকামও হতে পারে, তার কোনো ফরেন রিমিটেন্স থাকতে পারে বা তার নিজেরই বিদেশে আর্ন করা টাকা দিয়ে সে নিয়ে এখানে বাড়ি করতে পারে। এক্ষেত্রেও সে যদি প্রমাণ করতে পারে যে তার এটা ট্যাক্স এক্সাম্পটেড ইনকাম, তাহলেও তাকে কিন্তু আর এই ট্যাক্স দেওয়ার প্রশ্ন আসবে না। আর যদি সে প্রমাণ করতে না পারে, তার যদি ইনকাম থেকে যদি এই বাড়ির বিনিয়োগ হয়ে থাকে, তাহলে ইনকামের উপরে তার ট্যাক্স হবে। সেটা 5 বছর হোক, 10 বছর হোক, 20 বছর আগেও যদি হয়, তাহলেও কিন্তু তাকে দিতে হবে। একজন কর্মকর্তা সেই 20 বছর আগেরও ট্যাক্স অ্যাসেস করে তার উপর ট্যাক্স নির্ধারণ করতে হবে। এই ক্ষেত্রে সিস্টেম যেটা হলো, আইনি বিষয় যেটা হলো যে প্রতি বছরই তাকে রিটার্ন দিতে হবে এবং তার সোর্সটা ব্যাখ্যা করতে হবে। সোর্স যদি সে প্রপারলি ব্যাখ্যা করতে পারে তাহলে তার ট্যাক্স হওয়ার প্রশ্ন আসবে না। আর যেটুকু সে ব্যাখ্যা করতে পারবে না সেটার উপরে নিয়ম মাফিক আইন মাফিক ট্যাক্স হবে। এই যে আমি একটু বলবো, জি বলেন। জনাব রাজ্জাক সাহেবের সঙ্গে আমি ডিফার করি রিগার্ডিং অডিট আর কি। আইনে বলে দেওয়া আছে যে সেলফ অ্যাসেসমেন্টের যে রিটার্নগুলো আসবে এই রিটার্নগুলো জাতীয় রাজস্ব বোর্ড অথবা তার নিয়োজিত অধস্তন কোনো অথরিটি তারা সিলেক্ট করবেন। এই দুইজনের যার উপরই দায়িত্ব দেওয়া হোক, সিলেক্ট করার পর তিনি এটাকে ডিসিটিকে পাঠাবেন করার জন্য। এখন যখন ডিসিটিকে বলা হচ্ছে, ওই দুজনের মধ্যে কিন্তু ডিসিটি পড়ছেন না, কেন বলা হচ্ছে যে অথরিটি অথবা জাতীয় রাজস্ব বোর্ড ডিসিটির কাছে যাবে। এখানে আমাদের কোনো আপত্তি, অবশ্যই ডিসিটি করবেন, কিন্তু যখন ডিসিটিকে বাছার দায়িত্ব দেওয়া হচ্ছে এখানে অনিয়ম হচ্ছে। এবং এখানে সারা বাংলাদেশে এটা নিয়ে হইচই হচ্ছে জিনিসটা, যে যিনি বিচার করবেন তাকে বলা হচ্ছে কোনটা কোনটা তুমি বিচার করবে, তুমি বাছো। এটা আমার তো বলার দরকার নেই যে এই বাছার সুযোগটা দিলে কি অবস্থা সৃষ্টি হয়। না, আমার মনে হয় এখানে একটু কনফিউশন থাকতে পারে, কারণ এনবিআর বলছে যে সে এনবিআর করবে, মানে এনবিআর তো অনুমোদন দেবে। এনবিআর তো বাছাই করে না, এনবিআর একটা সাবঅর্ডিনেট অথরিটি তৈরি করে দেয় যে সে এক বা একাধিক লোককে দিয়ে একটা কমিটি করে বাছাই কমিটি করে দিতে পারে। সেখানে ডিসিটি তো অবশ্যই সেই কমিটির একজন মেম্বার থাকবে, তার সুপারভাইজারি অফিসার যিনি জয়েন্ট কমিশনার বা এডিশনাল কমিশনার থাকবেন, তারা মিলে এটা রিস্ক ফ্যাক্টরগুলি অ্যানালাইসিস করে। রিস্ক ফ্যাক্টর বলতে কোনটা যেটা আইন বিরুদ্ধ বা আইনি পয়েন্ট হয় নাই। আবার অনেকে আছে, যেমন আইনে আছে যদি 20% হায়ার দিয়ে থাকে তাহলে তার কেস অডিট করা হবে না, সাবজেক্ট টু 5টা কন্ডিশন আছে। 5টা কন্ডিশন যদি ফুলফিল করে তাহলে তার এই কেস আর অডিট করা হবে না। কিন্তু 5টার একটি কন্ডিশনও যদি ব্যর্থ ঘটায় তাহলে কিন্তু তার কেস অডিটে পড়বে। এটা একটি মাত্র কারণেও পড়তে পারে।
আর একজন করদাতার একাধিক রিস্ক ফ্যাক্টরও থাকতে পারে। সেই ক্ষেত্রে যে আইনি পয়েন্টগুলি সে মানলো না, সেটার কারণে রিস্ক ফ্যাক্টর হিসাবে এটা অডিটের জন্য নিয়োজিত হবে এবং বোর্ডে পাঠানো হবে। বোর্ড তখন এগুলি যদি সঠিক থাকে তাহলে অনুমোদন দিয়ে দিবে। তাই এই যে মেট্রোপলিটন এলাকার লাইফস্টাইল বা ওদের যে আয় ব্যয়ের যে হিসাবটা, তার সঙ্গে কিন্তু অন্য জায়গার যে এটা কিন্তু অনেকখানি পার্থক্য আছে জীবন ব্যয় ইয়াতে, কিন্তু সবাই একই সুবিধা পাচ্ছে। তো ঢাকা মহানগরীতে যারা থাকে তাদের যে ট্যাক্সে, তাদের যে বাড়ি ভাড়া এরিয়াটা সবকিছু মিলে যেটা হয়, তারপরে তার কি থাকে, এবং আরেকজন যে রাজশাহী মহানগরীতে থাকে অথবা খুলনা মহানগরী থাকছে, তার সাথে কিন্তু ডিফারেন্সটা কিন্তু ব্যাপক, কিন্তু এখানে গড়ে ইয়ে করে ফেলা হচ্ছে। এই যে আপনার এটা তো জাতীয় রাজস্ব বোর্ডের মধ্যে শব্দটাই তো জাতীয়, ন্যাশনাল, অতএব স্ট্যান্ডার্ডটা ইউনিফর্মিটি হয়। যেটা আপনি বলছেন হয়তো ঢাকার একটা বাড়িতে ছোট্ট ফ্ল্যাটে ভাড়া অনেক বেশি পায়, অনেক বেশি। রাজশাহীতে ভাড়া কম পায়, কিন্তু সিমেন্টের দামটা ঢাকা বা রাজশাহীতে সেম। আবার ঢাকার মধ্যে আপনি পোর্শ এরিয়া যদি ধরেন, বনানী, গুলশান, উত্তরা, ধানমন্ডি, এটার ভাড়ার রেট একরকম হবে। আর সাভার এরিয়া যেগুলো একটু এই বাটারা বা গ্রাম অঞ্চলের, এগুলো আরেক রকম হবে। তো কস্টিংটা ডিফারেন্স হবে, কিন্তু ইনকাম ট্যাক্সটা তো ইনভেস্টমেন্ট কস্টিং এর উপর হচ্ছে না, সেটা হচ্ছে আপনি ইনভেস্ট করার পরে আর্নিং এর উপরে। অতএব আর্নিং এ ইউনিফর্মিটিটা স্ট্যান্ডার্ড, এটাতে কোনো অসুবিধা নেই। রাজশাহীতে ভাড়া কম পাইলে তিনি ট্যাক্স কম দিবেন, তিনিও 2.5 লাখ টাকার পরেরটাই 10% যাবেন, তারপরে 4 লাখ গেলে 5 লাখে একভাবে যাবেন। আবার ঢাকাতে যার বেশি হবে, তার ইনকাম বেশি হলে তখন তার স্ল্যাবটা, কিন্তু যদি ইনকাম একই রকম থাকে, যেটা হচ্ছে যেমন ওইখানে কিন্তু আপনি 2.5 লাখ বলছেন, ওই 2.5 লাখের সুবিধাটা পাচ্ছে, কিন্তু ঢাকা শহরে যারা থাকছে বা যারা বাড়ি ভাড়া দিচ্ছে, তারপর দেখা যাচ্ছে তার ওই জায়গাটাতে নাই। নাই তো আপনি কিভাবে বুঝছেন? তার না থাকলে ঢাকা থাকছে কিভাবে? যিনি ঢাকা থাকতে পাচ্ছেন তার সে সামর্থ্য আছে। আমি একবার বলছিলাম যে যদি ঢাকা শহরের ধানমন্ডি, বনানী, গুলশান, উত্তরা, বারিধারা কেমন, বা পাশের ছোটখাটো লালমাটিয়া সহ এই জাতীয় কিছু এলাকাতে আপনি হাউস টু হাউস জরিপটা যদি সঠিকভাবে করতে পারেন, তাহলে দেখবেন যে কত হাজার টিআইএনদারি বেরিয়ে আসতে হবে। তার কারণ ধানমন্ডিতে আমি যখন ধানমন্ডির থেকে সরকারি বাসা ছেড়ে চলে আসতে চেষ্টা করলাম, থাকার চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হইলাম। তার কারণ ছোট্ট যে বাসাটা, সরকারের বড়টা বাদ, সেক্রেটারি হিসেবে সরকার যেটা দেয় ওটা তো জামাইয়াদর একটা বড় বাসা। আপনার 2 রুমের ছোট বাসাগুলো 20,000 টাকা 25,000 টাকার কমে নাই। তাহলে 25,000 টাকা যদি গড় ভাড়াটা হয়, তাকে 12 দিয়ে গুণ করেন, তাহলে তার শুধু গড় ভাড়াটাতেই তো সে টিআইএন এর উপযোগী হয়ে গেল। আর বাকি খাওয়া দাওয়া চলাফেরা এগুলো কি হাওয়া খাই চলে, কিন্তু দেখবেন টিআইএন নাম্বার নাই। আমি মসজিদে নামাজ পড়তে গিয়ে অনেকের সাথে কথা বলেছি, এটা হচ্ছে না। আমি যখন অ্যাটেম্প নিতে গেলাম, সে অ্যাটেম্পটা যেভাবে হোক আমার অফিস থেকে হোক যেভাবে হোক একটু লিকেজ হয়ে গেল। লিকেজ হয়ে যাওয়ার পরে ইংরেজি একটা পত্রিকার প্রথম কলামে হাউস টু হাউস সার্ভে হবে, এটার নেগেটিভ খবর দিল যে কারো বউ বাচ্চা অসুবিধায় পড়ে যাবে, এনবিআর খেয়ে যাবে। তখন মির্জা আজিজ আমাকে, তিনি উপদেষ্টা, বললেন যে আপনি এটা কি করতেছেন? আমি খারাপের কি আছে, আমি তো একটা অ্যাটেম্পের কথা বললাম। অ্যাটেম্পটা তো আমি এনবিআর একা নেব না, সেখানে ল এনফোর্সিং অথরিটির একজন থাকবে, বাইরের থেকে কোনো একটা জনপ্রতিনিধি একজন প্রতিনিধি থাকবে, 3 জন মিলে এক একটা এলাকা ভাগ করে দিয়ে একটা জরিপটা আমরা করব। এটা হতে দিলেন না, করতে দিলেন না। আর সবচেয়ে একটা জিনিস তাজ্জব হবেন, আমি সবসময় বলি রাজনৈতিক সদিচ্ছা না থাকলে ট্যাক্সের বেইজও বাড়বে না, আদায়ও বাড়বে না। এখানে যদি কোনো রকমের ডিসক্রিমিনেশন হয়, আমার তোমার হয়ে যায়, বা ট্যাক্স রিটার্নটা যদি কাউকে নাজেহাল করার জন্য একটা অস্ত্র হিসেবে ব্যবহার হয়, যে তাকে ধরতে হবে, কিছু না হলে রিটার্নটা নিয়ে আস। ট্যাক্স রিটার্নটা এমন এক জিনিস, আমি প্রায় বলি, কালকে আমি বলছিলাম যে 2টো জিনিসে আমার বেশি ভীতি থাকে। একটা হলো কোরআন শরীফের তর্জমা পড়তে গেলে আপনি যদি অনুবর্জন করেন, যতবার পড়বেন মনে হবে যে আরেকবার নূতন আঙ্গিকে আপনার উপর এটা নাজিল হচ্ছে। আর ইনকাম ট্যাক্স 84 পড়তে যান, তাহলে আপনার আবার ওইটার মতো ভয় পেয়ে যাবেন। 2টা ভিন্ন আঙ্গিকের, কারণ এখানে প্যাঁচ এত বেশি আছে। ওই ছোট্ট একটা অ্যাফিডেভিট যে আছে,
ওই এফিডেভিটের ওখানে যে জ্ঞানত সত্য বলতেছি সই করে দিলাম, কিন্তু ব্যাংকের 3 টাকায় যে আমি আজকে আমার রিটার্ন ফিল আপ করতেছি, পারলে কালকে জমা দেব, দেখলাম যে অগ্রণী ব্যাংকে আমার সেভিংস অ্যাকাউন্টে 77 টাকা আমাকে ইন্টারেস্ট দিয়েছে। এখন এই 77 টাকা আমার ইন্টারেস্ট ইনকামের মধ্যে দেখাইতে হবে। যদি এটা না দেখাইলাম ভুলে, 3 টাকাও যদি না দেখায়, আমার সময় 3 টাকার জন্য একজন ধরা পড়ছিল, তাকে হেনস্থা করতে হবে। তো এটা না দেখানোর জন্য ইজ ইট এন ইস্যু এট অল? কিন্তু হেনস্থা করার বেলা এটা ধরে হেনস্থা করবে, তাহলে তো আপনার মানুষ এমনি মানে এই জিনিসটা হচ্ছে। একটা ফোন আছে, দর্শক আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। 2 নম্বরে করো যে কর্মচারীদেরকে আরো সদায়তন করতে হবে। দর্শক, আপনি আপনার নাম দিয়ে বলে আপনি যদি হ্যালো? প্রশ্ন করেন। হ্যালো, জি বলেন। আমি প্রিন্সিপাল প্রফেসর সচিন কুমার রায়, সরকারি সৈয়দ হাতেম আলী কলেজ, বরিশাল। জি, আমার এটি সবিনয় আপনাদের কাছে কিছু জানার আছে, তাই আপনাদের সময়টি নষ্ট করেছি। প্রথম হচ্ছে, আমার ব্যক্তিগত একটি অভিমত আছে যে আয়কর নির্ধারণে এই যে সমস্ত আপনারা নিয়মগুলো প্রচলিত চালু আছে, এ থেকে বেরিয়ে আসা যায় কিনা, আরো সহজীকরণ করা যায় কিনা, যে কোনো মানুষ স্ব আয়কর নির্ধারণে কেউ সাহায্যের দরকার নাই, তার বেসিক এত, তার জীবনযাত্রার খরচ এত, তার আয়কর এত, এইটা করা যায় কিনা সে অনলাইনে দিয়ে দেবে। এগুলো 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে, অতীতে আমার চাকরি 29 বছর, আমরা আয়কর দপ্তরে ঢুকতে পারতাম না, পিয়নকে 5 বার জিজ্ঞেস করলে 1 বার উত্তর দিত। একটা ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করে রাখতো, কিছুই না, বিনা কারণে একটা সামনে চেয়ার খালি থাকতো, বসতে বলতো না। আমরা 30 বছর চাকরি করা লোক, চাকরি শেষ প্রান্তে আমরা, আমাদের সাথে অমানবিক আচরণ করতো কর্মচারীরা। অবশ্য আমি কোনো কর্মকর্তার কথা বলছি না, তারা সহনীয় আচরণই তাদের কাছে পেয়েছি। এই গেল 2টো। 3 নম্বর হচ্ছে, আমরা যখনই আয়কর প্রদানের জন্য গিয়েছি, তখন দেখা গেছে যে কোনো না কোনো কারণে হয়তো কর্মকর্তার একটা সাহায্য দরকার, উনি মিটিং এ ব্যস্ত। মিটিং মানে সে ঘন্টার পর ঘন্টা মিটিং, আমরা বাড়ায় দাঁড়িয়ে শেষে চলে আসছি, এমনও দেখেছি। আর একটি কথা হচ্ছে, 30 বছর চাকরি করে একজন ফার্স্ট ক্লাস গেজেটেড অফিসার, তার স্ত্রীও চাকরি করে, সে 700 স্কয়ার ফিটে একটা ফ্ল্যাট করতে পারবে না। এইটা কি? এইটা নিয়ে আয়কর টানা হিস্সা, এই সেই, এতে তো মানুষের এদেশে কোনো অবকাঠামো গড়ে উঠবে না। এর জন্য তো দেশ ক্ষতিগ্রস্ত হবে, ঠিক আছে, অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে। ঠিক আছে। উনি যে কথাগুলো বলেছেন, যে উনি যে একদিকে উনি বলছেন যে ট্যাক্সের এই জিনিসগুলোতে হয়রানির শিকার হচ্ছেন, ওর মূল কথা হচ্ছে যে হয়রানির শিকার হচ্ছেন এই জিনিসগুলোকে, যে ফর্মগুলো আছে যেখানে এটা সহজ করা যায় কিনা, যাতে মানুষ নিজেই লিখে নিজেরই এটা দিতে পারে, হ্যাঁ, তেমন একটা সহযোগিতার প্রয়োজন না হয়। এবং উনি বলছেন যে অফিসে যাওয়ার পরে দেখা যাচ্ছে হয়রানির শিকার হচ্ছে। না, আসলে ইন্ডিভিজুয়াল ট্যাক্স পেয়ার যারা, তাদের কিন্তু রিটার্ন সহজেই আছে, খুব বেশি কঠিন তা না। মানে যেমন আমাদের আছে যে 20 লক্ষ টাকার যদি কম সম্পদ থেকে থাকে, তাহলে তো তার আইটি 10B মানে সম্পদ বিবরণী তাকে জমা দিতে হবে না। এক্ষেত্রে তার সকল রিটার্নটা পূরণ করা লাগে না, তো তার তো সহজেই আছে। সে তার যে যতটুকু ইনকাম আছে সেই ইনকামের ঘরগুলি পূরণ করেই বাকি ঘরগুলি ব্ল্যাঙ্ক রেখে সেই রিটার্ন জমা দিতে পারে। তো এটা আমার মনে হয় যে সহজেই আছে। এর চেয়ে সহজ মানে আমরা যদি করি, সর্বসাধারণের জন্য যদি সহজ করি, তাহলে যার বেশি ইনকাম আছে সে কিন্তু ইনকাম ফাঁকি দিয়ে চলে যাবে, তাকে কিন্তু আমরা ধরতে পারবো না। তা আমরা প্রান্তিক করদাতা যারা মার্জিনাল ট্যাক্স পেয়ার, তাদের বেলায় কিন্তু নিয়ম সহজেই আছে, যে যদি ইচ্ছা করে তাহলে আমাদের যে বর্তমান যে রিটার্ন যেটা প্রচলিত আছে, এটা সবগুলি ঘর ফিল আপ না করলেও তার চলবে, তার রিলেটেড অংশগুলি সে ফিল আপ করেও জমা দিতে পারবে। তো আমরা চেষ্টা করছি যাতে প্রান্তিক করদাতাদের জন্য আরো যদি কিছু সহজ করা যায়, সেটা আমরা করব। তবে সকল রিটার্নগুলি কিন্তু সহজ করা যায় না। আমি একটু বলছি যে কর্মচারীদের আচরণের কথা উনি যেটা বলছেন, তা আমি ওনাকে বলবো যে আপনারা একজন করদাতা হিসাবে, আপনি যখন সম্মানিত করদাতা আমরা মনে করি, আপনি সরকারকে, রাষ্ট্রকে কর দেন, রাষ্ট্রের উন্নয়নের জন্য কর দেন, আপনি যারাই কর দেন তারা প্রত্যেকে কিন্তু সরকারের উন্নয়নের একজন অংশীদার, এবং তিনি একজন সম্মানিত করদাতা। আপনার কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা কর্মচারীদের কাছে যাবেন না, আপনারা কর্মকর্তা যিনি থাকেন তার কাছে যাবেন, তার পরামর্শ পাবেন। আমাদের প্রত্যেকটি কর অঞ্চলেই কিন্তু একটা কর পরামর্শ কেন্দ্র আছে, সেখানে যদি তারা যান তাহলে আপনার হয়রানির শিকার হওয়ার কোনো প্রয়োজন হবে না, তারা ভালো পরামর্শটাই পাবে।
তা আমার মনে হয় তাদের ওই ইনফরমেশন গ্যাপ আছে, এবং ইনফরমেশন গ্যাপের কারণেই তারা কর্মচারীদের খপ্পরে পড়ে যায়। সেই ক্ষেত্রে হয়তো কিছুটা হয়রানি হতেও পারে। আচ্ছা মুনির, আপনি লাস্টে কি বলবেন? এখন যে অবস্থাটা আছে, উনি যেটা বললেন যে না এই জিনিসগুলো এরকম করে সহজ, আপনি বলছেন যে এরকম। আমি সহজ এটা স্বীকার করি না। এই জন্যে সেটা হচ্ছে যে এবারে অর্থ আইনে যে চেঞ্জগুলো আসলো, তারপরে একটা পরিপত্র বের করা হয়েছে, এটা প্রতি বছরই বের করা হয়। আমাকে রিটার্ন দেওয়ার সময় দেওয়া হয়েছে 5 মাস, পরিপত্র বেরোতে গভর্নমেন্টের লাগলো 2 মাস, আমার আছে 3 মাস। আবার এই 3 মাসের মধ্যে আমি না দিলে আমার জরিমানা, অনেক কিছু করা হয়েছে, মানে এইগুলো হবে। তো যেখানে ডিপার্টমেন্ট আমার 2 মাস নিয়ে নিলেন পরিপত্র তৈরি করতে। আর সবচেয়ে আশ্চর্য হচ্ছে যে কথা, আমরা ডিপার্টমেন্ট থেকে একই কথা আমরা শুনছি। আপনি যখন টেলিফোনে শুনলেন, করদাতাদের এটাই কিন্তু জেনুইন যে তারা দে আর দি সাফারার্স। তা আমার যে পরিপত্র বেরিয়েছে 179 পাতা পরিপত্র, ক্লারিফিকেশন অফ দি গভর্নমেন্ট অ্যাক্ট, সেই পরিপত্র আবার কার্যকর করতে নির্দেশিকা একটা বেরিয়েছে, সেটা হলো 111 পাতা। তো 290 পাতা পড়লে একজন করদাতা শিখবেন। তার মধ্যে এমন কতগুলো জিনিস আছে, তাকে আবার ম্যানুয়াল কিনতে হবে, ইনকাম ট্যাক্স ম্যানুয়াল। যখন যাবেন উনি দেখবেন যে ম্যানুয়ালটা ইংরেজি, অর্থ করতে পারেন না, কোনো কোচিং সেন্টারে যেতে হবে। যত সহজ বলছেন, এটা আমরা বারবার বলছি যে আমাদের সঙ্গে আপনারা বসে একটু আমাদের কনসেপ্টগুলো আপনারা নেন। আমরা করদাতাকে রিপ্রেজেন্ট করছি, করদাতারা এই যে বলছে ফোনে কেন বলছে, তিনি সাফারার বলে কথাটা বলছেন, কিন্তু আমরা বোর্ড থেকে একই ধরনের ক্লারিফিকেশন শুনে যাচ্ছি। মাঝখানে জানার অধ্যক্ষ একটা কথা বললেন যে 20% যদি কেউ হায়ার দেয়, 5টা কন্ডিশন ছাড়া তাকে করা যাবে না, তাকে 93 করা হচ্ছে। ওখানে আমি টাচ করলাম না, মানে 20% হায়ার দিয়ে যে গভর্নমেন্ট বলছে যে তুমি রিটার্ন দিলে মওকুফ, কিন্তু তখন তাকে আবার 93 করে সেই মওকুফটা আমাকে কিন্তু নষ্ট করে দেওয়া হচ্ছে। এরকম অনেক আছে। তো এই যে পরিপত্রের কথা বললাম, কি হবে আমি জানি না। 290 পাতার পরিপত্র পড়ে জেনুইন করদাতারা নভেম্বরে রিটার্ন দিতে পারবেন কিনা আমার মধ্যে সন্দেহ। আমরা শেষ পর্যায়ে যদি হয়, তাহলে উনি যে কথাটা বললেন সেটার ব্যাখ্যাটা কি আপনার? না, উনি যেটা বলছেন যে 20% হায়ারের ক্ষেত্রে 5টা কন্ডিশন ফুলফিল করার পরেও 93 করছে, এটা আমার মনে হয় উনি রিটার্নের যে জিনিসগুলি দেখিয়েছেন সেই দেখানোর ফলে যে এটার ভিত্তিতে 93 করার কোনো সুযোগ নেই। যদি তার এই রিটার্নের বাইরের কোনো ইনফরমেশন থেকে থাকে, তাহলে তার ভিত্তিতে হয়তো 93 করতে পারে, তার কোনো বার নেই। তবে স্পেসিফিক একটা তথ্য থাকতে হবে, আদার দেন স্পেসিফিক যদি না হয় তাহলে 93 করার সুযোগ নেই। স্যার আপনি শেষ করবেন, তাহলে দাঁড়াচ্ছেটা কি? আমি শেষ করতে গেলে সহজীকরণটা, আমি গিয়ে প্রথমে আগের যে ফর্ম ছিল রিটার্নের, ওটা বন্ধ করে দিয়েছিলাম। স্রেফ 2 পৃষ্ঠার একটা ফর্ম করেছিলাম, এবং প্রথম যে ওই নাম ঠিকানার অংশটা হুবহু রেখে দিলাম, তারপরে ফিল আপের ঘরগুলো একেবারে খালি রেখেছি ক্রমিক নাম্বার দিয়ে 1 2 3 4 5। রাজ্জাক ওটার চোখে পড়েছে কিনা জানি না, বা উনিও দেখেছেন কিনা, আমি ওইটাতে এখনো দিই যে 1 থেকে 9 পর্যন্ত আয়ের ঘরগুলো টোটাল খালি। উপরে লিখে দিলাম যে সম্মানিত করদাতা পূরণ করবেন। তিনি লেখুক পান বিক্রি বাবদ আয় এত, তারপরে যাই আলু বিক্রি বাবদ এত, যেটাই হোক এটুক লিখে উনি যোগ করে টোটাল এত টাকা হইল, 2.5 লাখের বেশি এত ট্যাক্স দিয়ে দেবে। এবং আমি আমার সেই ফর্মটা এখনো দিই। তারপরে যেটা হইল রিয়েলি আই শুড কনফেস, এখনো যেটা বলছে যে এই দিকে গত বছরে কত ছিল, এই বছর কত বাড়লো, কোন খাতে বাড়লো, যোগ বিয়োগ করে পাঠাইন করে মিলানো আমার মাথা ধরে না। এগুলো কঠিন। আমি বুঝি আমার আয়টা 2.5 লাখ, তারপরে এটার পরেরটাতে শুরু হবে 10%, 4 লাখ, 5 লাখ, 15%, 20, এইটাতে মধ্যে আমি আয়টা হিসাব করব। এর মধ্যে আবার যোগ বিয়োগ করে এদিক থেকে বাড়লো কত, এদিক থেকে কমলো কত মিলাইতে হবে, এটা আমার কষ্ট। আমি নিজে করতেছি ফিল আপ কালকে দেওয়ার জন্য। সহজটা সবচেয়ে সহজ, যারা পার্সোনাল দেবে তাদের জন্য, যে হ্যাঁ 2.5 লাখ টাকা বা যেটা আছে এর বাড়তি হলে আপনি এত দিবেন, উনি নিজে লেখুক তার আয় কতটুকু আছে। আর যারা সম্মানিত করদাতা তাদের আমি বলবো আপনারা আমার মতো লেম্যান হবেন, ওটা লিখে সাবমিট করে দেন। রাজস্ব বোর্ড সিটি দরুক স্বনির্ধারিত লিখে সার্বজনীনটা দিয়ে দেন। আমি বলি যে আমার ভুল হলে আমাকে দরুক না, মাঝে মাঝে ভুল তো হয়। একবার আমি চ্যালেঞ্জ করতেছিলাম আমার অফিসেই, জমা দিতে গেলাম, বলে স্যার সঞ্চয়পত্রের এটার উপর এখন বাজেটে বদলিয়েছে, আপনাকে এটার উপর কর দিতে হবে। আমি বললাম যে না, আমি যখন কিনেছিলাম তখন কন্ট্রাকচুয়াল অব্লিগেশন, আমার কেনার সময় লিখে আছে এটা কর হবে না, এখন 5%-এর দায়টা শেষ হয়ে যাচ্ছে। ঠিক আছে, ছোটখাটো জিনিস নিয়ে জেনারেল লোককে যারা আসে, এগুলো আসলে কিন্তু মানসিকতার পরিবর্তন হয় নাই।
কোথায় নক্তা পড়ে নাই, কাটিং দ্য টি, ডটিং দ্য আইস, আচ্ছা। এনবিআর এর লোকজন এটার থেকে যাচ্ছে। কিন্তু কেন যায় হইল আপনার কিছু পাওয়ার জন্য, চিঠি দিলে, গেলে, আটকাইলে, এছাড়া আর কোনো কারণ নেই। তা আমাদের সময় শেষ হয়ে গেছে। আচ্ছা, 1 মিনিট একটা কথা না, বলবো। একটা সেন্টেন্স বলতে পারবেন। হ্যাঁ, জনাব বদিউর রহমান সাহেব, উনি যখন চেয়ারম্যান ছিলেন, ব্ল্যাক মানিটাকে আনার জন্য এমন একটা ড্রাইভ দিয়েছিলেন, এটা হোল বাংলাদেশে একটা সেন্সেশন ক্রিয়েট হয়ে গেছিল। মানুষ মানে উপচে এসে সব ডিক্লেয়ার করার মানে পথে। আপনি বলতে যে এখন এটা এখন এইটা আমি দেখছি না, ওনাকে আমি আজকে পেয়ে ইয়েটা আচ্ছা, দিচ্ছি। ঠিক আছে, আমরা দেখি। সুযোগটা। ওনারা তো আছে সামনে, আরো কয়েকদিন কর্মের আছে 7 তারিখ পর্যন্ত, ওনারা কি করছেন এটা দেখা যাবে। তবে আমরা দেখছি যে রাজস্ব প্রতি বছরই কিন্তু বাড়ছে এবং আয়টাও বাড়ছে, সবকিছুই বাড়ছে। কমেছে কোনো জিনিস না, সেরকম না। আমরা আশাবাদী, আরো বাড়ছে। আমরা আশা করবো যে আরো হবে। আমরা বলছি আরো ধন্যবাদ বাড়তে স্টুডিওতে আসার জন্য। সবাইকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে সম্পাদকীয়। আগামীকাল আবারও দেখা হবে রাত 10টায়। দেখার আমন্ত্রণ রইল। শুভরাত্রি।